বালি চুরি দেখেছি, শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছি, একের পর এক কয়লা চুরি, বালি চুরি দেখেছি, একের পর এক দুর্নীতি দেখেছি, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এখনোই নিশ্চিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে আবার জিতবে বাংলার সূচনা করে দিলেন বারুইপুরের মাটি থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এত তাদের মন্ত্রীরা জেলে গেছে, তারপরেও কিভাবে নিশ্চিত হতে পারছে যে আবার তারা ক্ষমতায় ফিরবে? আমি দেখুন, ভোট তো হয় না। ৭৭ একবার ভোট হয়েছিল, 2008-এ একবার ভোট হয়েছিল। ভোট যখন হয় তখন মানুষ তার নিজের কথা বলতে পারে, আর ভোট যখন করা হয় তখন মানুষ তার নিজের কথা বলতে পারে না। তা সত্ত্বেও আপনি যদি 50% ভোটকেও ওই তথাকথিতভাবে টেনে টুনে নিয়ে আসেন, 50% ভোট তো মানুষ দেয়। সেখানে মানুষ বলছে যে না না, ও চুরি টুরি করলে ঠিক আছে, আমাদের তো দিয়ে করছে, এরকম যদি মনে করেন সেটা একরকমভাবে হয়। কিছু মানুষ আছেন যারা মনে করেন যে না না, যারা এসব চোর টোরদের রাখবো না, আমাদের থেকেই তো চুরি করছে। কারণ অনেক সময় মানুষ যেটা বুঝে উঠতে পারেন না সেটা হচ্ছে যে সরকারের নিজস্ব কোনো ট্যাক্সাল নেই। মানে সরকার বলতে বলতে বোঝাচ্ছি আমি সেই রাজনৈতিক নেতা নেত্রীদের ব্যক্তিগত কোনো ট্যাক্সাল নেই। মানুষ চাল ডাল তেল সাবান কেনে তা থেকে ট্যাক্স দেয়, সেই টাকা থেকেই কিন্তু সরকার আবার ওই ভাতা দেয় সরকার। এবার ভাতা কিন্তু কখনো ফেরত নেওয়া যায় না। বামফ্রন্ট সরকার যতগুলো ভাতা দিয়ে দিলেন, ইনি এসে শুধু নাম পাল্টেছেন, ভাতা একই আছে, বরঞ্চ কমে গেছে কিছু কিছু ক্ষেত্রে। তেমনি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো সরকার আসেন, তারা এই ভাতাগুলো দিতেই বাধ্য থাকবেন। এবার মানুষ যদি বোঝেন যে ও ভাতা বন্ধ হবে না, তাহলে কিন্তু একরকমের ঘটনা ঘটে যাবে। তখন আবার এরকম খুব সহজ থাকবে না। আর মানুষকে যদি বোঝানো হয় যে না 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 না, আমরা চলে গেলে কিন্তু ভাতা বন্ধ হয়ে যাবে, তাহলে মানুষ আর একরকমভাবে বুঝবেন। এটাই তো তৃণমূল কংগ্রেস বোঝানোর চেষ্টা করে এসেছে এখনো পর্যন্ত। বামফ্রন্টের অতি বড় নেতাও জ্যোতি বসু বুকে হাত দিয়ে বলতে পারতেন না যে ৭৭-এ তারা ক্ষমতায় আসবেন, জানতেনই না। তেমনি বামফ্রন্টের যারা, আমি তো যখন হারছিল তখন আমি বলেছিলাম যে সিপিআইএমকে না হারালে সিপিআইএমকে হারানো সম্ভব নয়। 4.5 কোটি সদস্য, তখনকার সময় 7 কোটি রাজ্যে, তো সিপিআইএমই হারিয়েছে, তা নাহলে হতো না এটা। তেমনি তৃণমূলকে যেদিনকে তৃণমূলই হারাবে সেদিনকে তৃণমূল হেরে যাবে। অর্থাৎ তৃণমূল থেকে যারা এখন বীতশ্রদ্ধ হয়ে গেছে, যারা এই হুমায়ুন কবিরের সঙ্গে মিশে যাচ্ছে, এই তৃণমূলের কথাই আমি না খুব একটা বিশ্বাস করি না হুমায়ুন কবির তৃণমূলের বাইরে চলে গেছেন। বাইরে যায়নি? আপনি কি করে জানলেন? আপনি কি করে জানলেন যে বাইরে চলে গেছে? নতুন দল খুলেছে, সে দলের টাকাও যে তৃণমূল জোগাচ্ছে না, সেটা কি করে আপনি জানলেন? জানি না তো আমরা কেউ। সেই দলের টাকা বিজেপি জোগাচ্ছে না, সেটাই বা কি করে জানলেন? টাকা যার কাছে আছে সে জোগাচ্ছে টাকা। এই মুহূর্তে ইলেকট্রাল বন্ড বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটা আবার ইলেকট্রাল ট্রাস্ট হিসেবে আসছে। আমি জানি না আপনারা ইলেকট্রাল ট্রাস্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন কিনা, কিন্তু একই জিনিস ঘটছে ইলেকট্রাল ট্রাস্টেও। তো সুতরাং টাকার সূত্র যার কাছে থাকবে তারাই তো দেবে টাকা। টাকার সূত্র এই মুহূর্তে ভারতবর্ষের দুটো দলের কাছে আছে, প্রথম এবং তৃতীয়। দ্বিতীয়, প্রথম হচ্ছে বিজেপি, আর তারপরে দ্বিতীয় দল হচ্ছে তৃণমূল, যারা সবচাইতে বেশি ইলেকট্রাল এখন বন্ড না, এখন ট্রাস্ট থেকে টাকা পাবেন। টাকা যাদের কাছে থাকে তারাই জোগায়। তার কারণ একটাই, যে সমস্ত জ্বলন্ত যে সমস্ত সমস্যাগুলো প্রতিদিন, মানে অন্ন বস্ত্র বাসস্থান, খাদ্য এবং রুটিরুজির সমস্যা, এগুলো থেকে চোখ সরাবার জন্য ধর্মই একমাত্র এদের কাছে একমাত্র হাতিয়ার। সুতরাং সেই তাই দিয়েই চলছে। এই ধর্ম দেখিয়ে কি হুমায়ুন কবির বামেদের সংখ্যালঘু ভোট কাটতে পারবে?
আমি জানি না কি করতে পারে, আমি জানি না। এগুলো যারা যারা মানে কাটেন, যারা যারা আবার যোগান, তারাই বলতে পারবেন। এটা অন্য কেউ বলতে পারবে না। আপনি বক্তব্য রাখার সময় ফিনল্যান্ডের এখন যারা ক্ষমতা আছে তারা কিভাবে ক্ষমতায় এসেছিলেন সেটা বলছিলেন, অর্থাৎ যে কথা আপনি বললেন যে এখানকার এসএফআই বা সিপিএম এর যারা যুব সংগঠন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে খবরের ফ্যাক্ট চেক করতে হবে, খবরের শেখাতে হবে। শেখাতে হবে বয়স্ক মানুষদের শেখাতে হবে, কারণ বয়স্ক মানুষরাও আজকাল ফেসবুক, টুইটার ইত্যাদি ইত্যাদির মধ্যে ঢুকছেন, তারাও হোয়াটসঅ্যাপে ঢুকছেন। আর এই 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 খবরগুলো মূলত হোয়াটসঅ্যাপ থেকেই বেশি মাত্রায় পাস করানো হয়, ছড়ানো হয় এই ফেক নিউজগুলো। তো সেটা বয়স্ক মানুষদের এবং যারা অপেক্ষাকৃত কম জানেন এমন মানুষদের কাছে কাছে যেতে হবে, গিয়ে বোঝাতে হবে যে এই কীভাবে তুমি যে কোনো খবর দেখলেই মানবে না। সে যদি আমার খবরও হয় তুমি মানবে না, তুমি আগে দেখে নেবে যে এই খবরটা ঠিক কিনা। কিন্তু কিভাবে দেখবেন, তাহলে তো বোঝাতে হবে। সেটা একটা বড় রাজনৈতিক কাজ বলে আমি মনে করি। সেটা যদি বামেরা করে মানে গুরুত্বপূর্ণভাবে বিরোধী দল হিসাবে, তাহলে কি আবার ক্ষমতায় ফেরা সম্ভব মনে করেন? আমি আবার বলছি আপনাদের, বামেদের ক্ষমতায় ফেরানো সম্ভব, মানে ক্ষমতায় ফেরা সম্ভব শ্রেণী রাজনীতি করলে। শুধু ইলেকটোরাল পলিটিক্সের মধ্যে থাকলে সেটা খুব বেশি বামপন্থী বলে মনে করা হবে না। আজকে সোশ্যাল ডেমোক্রেসির নাম করে জহরান মামদানি বা ডিএসএ যা যা ঘটনা ঘটাচ্ছে, মানে পৃথিবীর সবচেয়ে ধনীতম একটা শহরে বসে, সেটা তো শেখার মতন একটা জায়গা। এবং বুক ঠুকে দাঁড়িয়ে বলছেন ওখানে, যেখানে এত বেশি ইসলামোফোবিয়া চলে, এত বেশি, এবং যখন তিনি মানে কি বলা, যখন মেয়র পদে আসছেন, তখন তিনি অটোমান সাম্রাজ্যের একটা কোরআনে হাত রেখে শপথ নিচ্ছেন। এইগুলো তো শেখার মতন কতগুলো ঘটনা। আজকে বামেরা ক্ষমতায় ফিরবে কি ফিরবে না, আজকের তারিখে অতটা মানে ইম্পর্টেন্ট নয়, যতটা ইম্পর্টেন্ট বামেরা শ্রেণী রাজনীতিতে ফিরবে কিনা। মানে শ্রেণী রাজনীতি থেকে এখন বামেরা সরে গেছে? পুরোটা সরেনি, আমি বলবো না সরে গেছে, পুরোটা সরেনি, কিন্তু একটা স্তর পর্যন্ত কি বলা উচিত, একটু বেশি মাত্রায় ইলেকট্রাল ইয়ের দিকে ঝোঁক করে রয়েছে। ভোটে জেতাটাই এখন আসল লক্ষ্য, ভোটে জেতাটাও লক্ষ্য, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বাম রাজনীতির প্রধান শক্তি হচ্ছে শ্রেণী রাজনীতিতে, সেটাই আমি বিশ্বাস করি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অমিত শাহ রাজ্যে এসেছিলেন, এবং এই যে শুভেন্দু অধিকারী বারংবার হুঙ্কার দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করাবে, কিন্তু এই অমিত শাহ যখন রাজ্য সফরে এলেন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, তিনি কিন্তু এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তার মানে কোথাও কিন্তু এই যে বামেরা সেটিং এর কথা বলে, সেটা তো কোথাও কি এটা তো অত্যন্ত স্পষ্ট। এতগুলো যে আইন প্রণয়ন হয়েছে, বামেরা যখন 15 বছর বসেছিল একটা আইন তো পাশ করাতে পারেনি, উল্টে 100 দিনের কাজের আইন, খাদ্যের অধিকারের আইন, শিক্ষার অধিকারের আইন তারা তো জোর করে পাশ করিয়ে এনেছিলেন। একই সংখ্যায় তো তৃণমূল বসে রয়েছে। একটা এত বড় শ্রম আইন একবারও ঠেকাবার চেষ্টা করলেন না কেন? শুনুন, তৃণমূল নেত্রীরও বাম এবং কংগ্রেস মুক্ত পশ্চিমবঙ্গ চাই, আর প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীরও বাম এবং কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই। তো এরকম অদ্বৈতবাদের অসম্ভব সম্মিলন, তো তখন তো আর অন্য কিছু দরকার লাগে না। স্যার, নিউ টাউনে যে দুর্গাঙ্গন হলো, সেটা নিউ টাউন মানে আমরা জানি সেটা জ্যোতি বসুর একটা স্বপ্নের শহর তৈরি করেছিলেন, এবং হিটকোট টাকায় প্রথমে জগন্নাথ মন্দির, তারপরে এখন দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে সেখানে কারুশিল্পীদের কর্মসংস্থান হবে। কজন পশ্চিমবঙ্গে কজন কারুশিল্পী আছেন? এই সামান্য খিদিরপুরের জরি শিল্পীরা যে সংকটে রয়েছেন, আগে তাঁদের মানে তিনি আগে ওদের ওই সংকট থেকে উদ্ধার করুন, তারপর তিনি দুর্গাঙ্গন করতে যাবেন। বিড়ি শ্রমিকরা যে অবস্থায় রয়েছেন, ইটভাটা শ্রমিকরা যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থা থেকে আগে তাদের বার করে আনবেন,
তারপর তিনি কারুশিল্পীদের জন্য কাজ কটার মানে দুর্গাপুজোয় তো অনেক কারুশিল্পীরা আসেন, তো তাতে কি গোটা পশ্চিমবঙ্গের কারুশিল্পীদের খুব উপকার হয়। আজকে যে অবস্থায় পুরুলিয়ার তাঁতিরা রয়েছে তার থেকে কি উদ্ধার পাওয়া যায়? সুতরাং এগুলো হচ্ছে, আমি তো আবার বলছি, এগুলো হচ্ছে একেবারেই এই জ্বলন্ত সমস্যাগুলো থেকে চোখ সরিয়ে, মানে যাতে মানুষের চোখ না থাকে, হ্যাঁ অন্য কিছু নিয়ে এই তো হচ্ছে। মানে এটাও কি সেই বিজেপির হিন্দু ভোট, যেটা হয়তো ওই বিজেপি সংখ্যালঘু হিন্দু বা ভাগাভাগি করে টেনে নিতে চাইছিল হিন্দু ভোট 70%, সেটাই মুখ্যমন্ত্রী ফেরাতে কি একবার জগন্নাথ মন্দির, একবার দুর্গাঙ্গন, একবার মহাকাল মন্দিরের কথা বলছেন? হ্যাঁ বটেই তো, এবং এরা নিজেরা আলোচনা করেই বলছে তুই এটা কর আমি এটা করি। পুরো ব্যাপারটার মধ্যে এইটাই ঘটছে, এই নিজেরাই আলোচনা করে নিচ্ছে, কিন্তু নিজেদের অনুগামীদের তো চাঙ্গা করে রাখতে হবে। এটা যদি আমি বসে বসে আমরা দুজনে মিলে আসলে কলা খাচ্ছি, তোদের জন্য ওই ছিলকাটা পড়ে রয়েছে, যদি বলে ফেলে তাহলে তো আর করে খাওয়া হবে না। সরকারকে আরএসএস এর নির্দেশ ফলো করছে বেশিরভাগটাই বিজেপি যা করে আরএসএস এর নির্দেশে করে, তৃণমূল অনেক কিছুই করে আরএসএস এর নির্দেশেই বলে আমার মনে হয়, আশঙ্কা হয়, সত্য মিথ্যে জানি না, আশঙ্কা হয়।